এই সরকারটি এসেছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন এই সরকার যদি নির্বাচন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, এই 91 থেকে শুরু করে যে 4টি নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন করে, তাহলে তো অন্তত গত 16 বছর থেকে আমরা একটা উত্তরণ ঘটাতে পারবো। রাজনীতিতে সংস্কার প্রয়োজন, আপনি নিশ্চয়ই সেটি উপলব্ধি করেন। ধন্যবাদ সোনিয়া হক। রাজনৈতিক সংস্কারের আগে আপনার যে আজকের আলোচ্য বিষয় কেমন বাংলাদেশ চাই, এক কথা যদি বলি, আমরা সঠিক গণতন্ত্রের বাংলাদেশ চাই, আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই, আমরা জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের বাংলাদেশ চাই, যেগুলোর ঘাটতি আমাদের আছে এবং যেগুলো ঘাটতির কারণে একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে, একটি সরকারকে বিদায় করতে হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে। তারপরে রাজনৈতিক সংস্কার, এখন রাজনীতি তো গোটা রাষ্ট্র জুড়েই, রাষ্ট্র মানেই রাজনীতি, রাষ্ট্রের যত ব্যবস্থা আছে, রাষ্ট্রের অধীনে যা কিছু আছে সব কিছুই রাজনীতির অধীন, কোনো কিছু রাজনীতি থেকে মুক্ত না। ফলে আপনি যখন রাজনৈতিক সংস্কার বলবেন, এটি শুধু একটি রাজনৈতিক দল বা কতগুলো রাজনৈতিক দলের সংস্কার না, পুরো রাজনৈতিক ব্যবস্থার সংস্কার। সেই রাজনৈতিক ব্যবস্থার একটা অন্যতম দিক হচ্ছে আপনার নির্বাচন। এখন নির্বাচন আপনি ভালোভাবে যদি করতে যান তাহলে কি কি সংস্কার করতে হবে? প্রথমেই তো নিশ্চয়ই নির্বাচন কমিশনের সংস্কার করা দরকার। এই কমিশন সংক্রান্ত যে আইন কানুন আছে সেটি যদি পর্যাপ্ত না হয়ে থাকে তাহলে আপনি আইন পরিবর্তন করবেন, তার মাধ্যমে একটি নির্বাচন কমিশন গঠন করবেন, সেই কমিশনকে এমন সব ক্ষমতা বা কর্তৃত্ব দেবেন যাতে তারা স্বাধীনভাবে একটি নির্বাচন পরিচালনা করতে পারে। এখন নির্বাচন কমিশন গঠিত হয় 3, 4, 5, 7 বিভিন্ন সদস্যের দ্বারা, তাদের নিজস্ব কিছু জনবল আছে ঢাকা সহ সারা দেশে, এটা যথেষ্ট না। যার কারণে সারা দেশে যখন একটি নির্বাচন পরিচালনা করতে হয়, জাতীয় বা স্থানীয়, সেক্ষেত্রে তাদেরকে প্রশাসনের উপর নির্ভর করতে হয়। যেই প্রশাসনটাই হচ্ছে সঠিক নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। এবং আমরা গত 16 বছর দেখেছি যেনতেন নির্বাচন, ভুয়া নির্বাচন, জালিয়াতি নির্বাচন, একতরফা নির্বাচন, কারচুপি নির্বাচন, যা কিছু আমরা বলি সব কিছু কিন্তু সম্ভব হয়েছে এই নির্বাচন কমিশন এবং যে প্রশাসনের মাধ্যমে কমিশন এই কাজটি করে থাকে, নির্বাচন পরিচালনা করে থাকে। এই দুই জায়গায় সমস্যা। এবং রাজনৈতিক দল যারা অংশ নেন তাদের অংশগ্রহণও একটা বড় বিষয়। ভোটার যারা ভোট দেন, যারা সরকার নির্বাচিত করেন, দল নির্বাচিত করেন, তারাও একটা সমস্যা। ফলে নির্বাচন কমিশন, প্রশাসন, রাজনৈতিক দল এবং ভোটারদের কথা কেন বলছি? আমাদের ভোটাররা যথেষ্ট সচেতন, যদি তারা স্বাধীন মুক্তভাবে মত প্রকাশের সুযোগ পায় তারা সেটা করে থাকে। আমরা বাংলাদেশে দেখেছি নিকট অতীতেই, আমরা 91 থেকে শুরু করে পরপর 4টি নির্বাচন যে হয়েছে সেগুলো তো বাংলাদেশে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভালো ছিল। কেন ভালো ছিল? কারণ তখনকার প্রশাসনগুলোর উপরে কোনো রাজনৈতিক দলের বা কোনো পক্ষের কর্তৃত্ব ছিল না। একটি অরাজনৈতিক সরকার এসে তাদের মতো করে প্রশাসনটাকে ঠিকঠাক করে তারপরে তারা নির্বাচনটি পরিচালনা করেছেন এবং সেই 4টি নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। তাহলে আমাদেরকে সেই নির্দলীয় ব্যবস্থা যেতে হবে, যেমনটি এখন যে সরকার আছে তারাও নির্দলীয়, তারা অন্তর্বর্তীকালীন। এই সরকারটি এসেছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এখন এই সরকার যদি নির্বাচন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, এই 91 থেকে শুরু করে যে 4টি নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন করে, তাহলে তো অন্তত গত 16 বছর থেকে আমরা একটা উত্তরণ ঘটাতে পারবো, একটা ভালো নির্বাচন হবে। কিন্তু এটা একটা স্থায়ী বন্দোবস্ত করা দরকার। প্রতি 5 বছর পর পর নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে, কার অধীনে হবে, নিজের অধীনে হলে পরে নিজেরাই জিতবে, অন্য দলের অধীনে হওয়ার যাতে সুযোগ থাকে না, সেই দলগুলো অধিকার নিশ্চিত হয় না, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে না, এই সমস্যাগুলো থাকে। মানে এর আগে যে নিয়মটা ছিল, তত্ত্বাবধায়কের যে বিধানটা ছিল, সেই সময় কি এটা একটা স্থায়ী ওটা মোটামুটি একটা স্থায়ী ব্যবস্থা ছিল, সবাই মেনে নিয়েছিল, সুষ্ঠু নির্বাচন হচ্ছিল এবং দেশে বিদেশে সেই নির্বাচনগুলোকে ভালো নির্বাচন বলা হয়েছে। যদিও হেরে যাওয়া দলগুলো কিছু না কিছু অভিযোগ করেছে, এটাকে ধর্তব্যের মধ্যে আনা ঠিক না, কারণ আমরা মোটা দাগে দেখেছি সেগুলো ভালো নির্বাচন ছিল। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থাটা আমরা বাতিল করে দেখলাম, কারণ সবশেষ এই তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে যে বিতর্কগুলো উঠেছিল, কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন, তার জন্য আপনার সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স বাড়ানো, সবশেষ যিনি প্রধান বিচারপতি হবেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সেখানে আবার আমার পছন্দের লোকটা থাকছে কিনা, কারণ বিচার বিভাগকেও আমরা দলীয়করণ করেছি, তো সেখান থেকে আমরা আশা করি আমার পক্ষের লোকটাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং তিনি আমার পক্ষে কাজ করবেন, এই আশা থেকেই তো তত্ত্বাবধায়ক সরকারকে বিতর্কিত করা হয়েছে। তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ভালো ব্যবস্থা প্রমাণিত হয়েছে। এটি যখন কোনো কারণে আপনার প্রশ্নবিদ্ধ হলো, নানান ত্রুটি বিচ্যুতির শিকার হলো, সেটাকে সংশোধন করা যেত, কিন্তু এটাকে আমরা পুরোপুরি বাতিল করে দিলাম। এটা লম্বা কাহিনী, এটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে, কি রায় দিয়েছিল, কি করেছি, রায় ঘোষণার আগে আমরা ব্যবস্থা নিয়ে ফেলেছি, ব্যবস্থা নেওয়া নিয়ে কত কথা আছে। সুপ্রিম কোর্টে যেই রায়টি এসেছে তার আগে যে অ্যামিকাস কিউরি যে ধরনের মতামত দিয়েছেন,
জাতীয় সংসদের যে কমিটিটি হয়েছিল সেই কমিটিতে যে মতামত এসেছিল কোনো কিছু তোয়াক্কা না করে তখনকার সরকার এটাকে বাতিল করে দিয়ে নিজের অধীনে নির্বাচন করে একের পর এক নির্বাচনে জিতেছে এবং নির্বাচনের নামে যা কিছু হয়েছে সেগুলো সবই কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের নির্বাচনে। ফলে নির্বাচনী ব্যবস্থাটাকে এমন স্থায়ী ব্যবস্থায় পরিণত করা যেখানে চাইলেও কেউ কারচুপি করতে পারবে না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না, এটি একটা সংস্কারের বড় জায়গা। এখানে আমি শুধুমাত্র মির্জা ফখরুলের বক্তব্যটার সাথে যোগ করি, এই কথাটা আমি এরই মধ্যে বেশ কয়েকবার বলেছি বিভিন্ন টকশোতে, যে এই সরকার, অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার, যারা একটি অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, যাদের পেছনে বাংলাদেশের সব মানুষের সমর্থন আছে এবং তারা ভালো কিছু করবে এই প্রত্যাশাও করছে, যারা পরাজিত হয়েছেন, আন্দোলনে হেরে গেছেন, পালিয়ে গেছেন বা পলাতক আছেন, তারা ছাড়া বলতে পারেন সকল দলমত নিরপেক্ষ নির্বিশেষে সবাই এই সরকারকে সমর্থন করছে, তারা ভালো কিছু করবে আশা করছে। কিন্তু এই সরকার তো নিজেরা সরকারটা তো খুবই ছোট এবং তাদের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, অরাজনৈতিক, অনির্বাচিত, বলতে পারেন এক রকমের অসাংবিধানিকও, যদিও এর মধ্যে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্সের মাধ্যমে এর বৈধতা দেওয়া হয়েছে। ফলে ওনারা যখন নির্বাচন করবেন, রাজনৈতিক ব্যবস্থায় ফেরত যাবেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাবেন, তার জন্য যাদেরকে সাথে নিয়ে কাজ করা দরকার তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দল। এছাড়াও সমাজের নানান শ্রেণী পেশার মানুষ, সবাইকে সাথে নিয়ে তাদেরকে কাজ করতে হবে। ওনারা নিজেরা কাজ করবেন, অন্যদের সাথে কালে ভদ্রে কথা বলবেন, তাহলে কিন্তু এটা টেকসই কোনো সিদ্ধান্ত বা ব্যবস্থা হবে না। আলটিমেটলি যদি বলি আমি, আশরাফ ভাই যেটা মানে জানতে চাই সেটা হলো যে দেশ তো চালাবে রাজনীতিবিদরা, এমনটাই তো? নিশ্চয়ই। হ্যাঁ, তো আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, হ্যাঁ গণতন্ত্রে যদি বিশ্বাস করি, আমি ফিরবো আশরাফ ভাই আপনার কাছে। আমি লাস্ট মিনিটে বলি, নির্বাচনের রোডম্যাপ এখনো এই সরকারের পক্ষ থেকে বলা হয় নাই, কিন্তু তারা বলেছেন এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। এখন রাজনৈতিক সিদ্ধান্ত হলে তো রাজনীতিবিদদের সাথেই কথা বলতে হবে, সকল দলের সাথে আলোচনা করতে হবে। শুধুই কি রাজনীতিবিদরাই গণতন্ত্রের স্টেক হোল্ডার? অন্য সব শ্রেণী পেশার মানুষ, যত সামাজিক শক্তি আছে, যত পেশাজীবী আপনার শক্তি আছে, সবাইকে নিয়ে ধাপে ধাপে আলোচনা করে ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছালে পরে সেটি সর্বজন গৃহীত হবে এবং টেকসই হবে। অবশ্যই।